বন্ধুরা, এই ভিডিওতে আমি সুগার নিয়ে কিছু কথা বলতে চাইছি। আমার এক আত্মীয় সুগারে খপ্পরে পড়ে তার জীবনটা একেবারে শেষ হয়ে গেছিল। সুস্থ সবল বলবান পুরুষ, প্রথমে হার্টের অসুখ, তারপর কিডনি, তারপর স্ট্রোক, তারপর ব্রেন অপারেশন, একের পর এক শরীর কবজা করে ফেলেছিল এবং নিয়মিত খাওয়া আর ইনসুলিন ছাড়া এখন আর তার কোনো কাজ নেই। সম্পূর্ণ বিছানা শয্যা। ধমনির অসুখ যদি একবার শরীরে এসে পড়ে তো নানান রোগ তাকে চেপে ধরে এবং ওষুধই তার একমাত্র সাহারা হয়ে ওঠে। সুগার নিয়ন্ত্রণের ডায়েটের ভীষণ ভূমিকা। অ্যাকচুয়ালি সুগারকে লাইফ টাইম ডিজিজ বলা হয়। সুনিয়ন্ত্রিত জীবনযাপন, সুগার মুক্ত মানুষ থাকে। যারা অনিয়ন্ত্রিত জীবনযাপন করে তাদেরই সুগার বেশি করে অ্যাটাক করে। সুনিয়ন্ত্রিত ডায়েটই সুগার নিয়ন্ত্রণের একমাত্র উপায়। আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খাই। ডাক্তারি ভাষায় যে শতকরা 50 থেকে 60% কার্বোহাইড্রেট খাবার থাকে এবং তার সাথে 25% প্রোটিন জাতীয় খাবার অ্যাড করতে হবে। কার্বোহাইড্রেট খাবার যা খাবো তার সঙ্গে 25% সবজি জাতীয় খাবার পরিমাণটা বেশি রাখতে হবে। বাকিটা 15% ফ্যাট জাতীয় খাবার হলেও চলবে। ট্রেসের সাথে সুগারের ভীষণ সম্পর্ক। আমরা যখন মানসিক উত্তেজনা, মানসিক চাপের মুখোমুখি হই তখন আমাদের কাউন্টার রেগুলেটরি নামে একরকম হরমোন নিঃসৃত হয় যা ইনসুলিনের বিপরীতে কাজ করে, অর্থাৎ ইনসুলিনের কার্যক্ষমতা হ্রাস পায়। ইনসুলিন কোষে গ্লুকোজ পাঠাতে ব্যর্থ হয়, যার ফলে শরীর সুগার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাই আমাদের কার্বোহাইড্রেট খাবারের সাথে ওই প্রোটিন জাতীয় খাবার অবশ্যই রাখা প্রয়োজন। স্ট্রেস কমাতে গেলে কী করতে হবে তাহলে? স্ট্রেস কমাতে গেলে যে যেটা ভালোবাসে, কেউ গান গাইতে, কেউ বই পড়তে, কেউ খেলাধুলা, যে যেটা ভালোবাসে তাকে সেটাই করতে হবে। তাহলে তার মধ্যে থেকে স্ট্রেসটা কমে যাবে। আর আমাদের শর্করার পরিমাণ, খাবার পর আমাদের শর্করার পরিমাণটা বেড়ে যায়। শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখার জন্য 4টে হরমোন রয়েছে: গ্লুকাগন, কর্টিসল, অ্যাড্রিনালিন, নন অ্যাড্রিনালিন, গ্রোথ। এই হরমোনগুলো রক্তে শর্করার পরিমাণকে ঠিক রাখে। অপরদিকে সুগার নিয়ন্ত্রণে মাত্র একটা হরমোন থাকে, যে কারণে সুগার নিয়ন্ত্রণ রাখা যায় না, স্বাভাবিকের তুলনায় কমে যায়, যার জন্য রোগী হাত পা কাঁপুনি, শরীর ঘেমে যাওয়া, জ্ঞান শূন্য অবস্থায় পরিণত হয়, খিঁচুনি আসা। এমনকি কোনো রোগী অনেক দিন ধরে সুগার ফলের কারণে সে কোমায় পর্যন্ত চলে যায় এবং কোনো রোগীর মৃত্যু পর্যন্ত হয়। আমার সেই আত্মীয় হার্ট বাইপাস সার্জারি হলো। সুগার তার হার্টকে অ্যাটাক করলো, হার্ট বাইপাস সার্জারি হলো। প্রথমে এনজিওগ্রাফি হয়ে কিছুদিন বাড়িতে থাকলো, কিন্তু তারপরে তাকে হার্ট বাইপাস সার্জারি করতে হলো। হার্ট বাইপাস সার্জারি করার পর বেশ কিছুদিন বাড়িতে সুস্থ স্বাভাবিকই ছিল, কিন্তু তারপর তার কিডনির প্রবলেম ধরা পড়ে। অনেক দিন ধরে আবার ডাক্তারি চিকিৎসা চলতে থাকলো। কিডনির প্রবলেম
ওষুধ খেতে থাকলো এবং সঙ্গে হার্টের ওষুধ তো ছিলই, আর সুগার নিয়মিত তাকে সুগার দেখাতে হতো। তারপর একদিন তার স্ট্রোক হলো এবং তার পরবর্তী সময় তারা ব্রেন অপারেশন করতে হলো। সুগার এমনই এক মারাত্মক জিনিস। ইন্টারমিডিয়েট ফাস্টিং এর কথা বলা হয় নিয়মিত খাবার খাওয়া, একটা নির্দিষ্ট টাইমের খাওয়া, একটা নির্দিষ্ট পরিমাণ খাবার খাওয়া। আর সুগার বলছে যে 50% আসে জীবনযাত্রার মানের ওপর, আর 50% আসে জেনেটিক। এই 50%টা খুবই কঠিন, জটিল। এটা একটা দীর্ঘকালীন কাউন্সেলিং, মনিটরিংয়ের প্রয়োজন হয়। রক্তে এই গ্লুকোজের মাত্রা যদি কমে যায় তাহলে হার্ট আর ব্রেন এই দুটো সঠিকভাবে কাজ করতে পারে না, যার ফলে রোগীর মধ্যে মাঝে মাঝে খিঁচুনি ভাব, শরীর অসাড় হয়ে পড়া, এই সমস্তগুলো চলে আসে। আর খাবারের মধ্যে বলা হয়েছে যে পেঁপে আর আপেল সব থেকে আদর্শ সুগারের খাবার। সুগার কন্ট্রোলে যারা ডায়েট কন্ট্রোল করে, ডায়েট কন্ট্রোল করতে গিয়ে কিন্তু সুগার ফল্টেরও পরিণত হয়। আর ইনসুলিন যারা নিয়মিত ইঞ্জেকশন পুশ করে তাদের কিন্তু ডাক্তারি নিয়ম মেনে ইঞ্জেকশনের পরিমাণটা দিতে হবে, কারণ গ্লুকোজের ইনসুলিন ইঞ্জেকশন পুশ করার ফলে গ্লুকোজের মাত্রাটা কিন্তু কমে যায়। সেই জন্য ইঞ্জেকশন যারা পুশ করে তারা খুবই সতর্কভাবে ডাক্তারি পরামর্শ অনুযায়ী চলতে হয়। আর যারা নিয়মিত ইঞ্জেকশন নিতে নিতে, ইনসুলিন নিতে নিতে সুস্থ হয়ে গেছে, সুস্থ স্বাভাবিক হয়ে গেছে, হাঁটাচলা করছে, ঘোরাফেরা করছে, সব কিছু করছে, তারা কিন্তু কখনোই ইনসুলিন নেওয়া বন্ধ করবে না, নইলে হঠাৎ করে বিপদ হতে পারে। পেটে পাথর জমতে পারে, গল ব্লাডারের সমস্যা আছে। আর এই যে হাইপোগ্লাইসেমিয়া রোগটা বললাম, টাইপ বি ডায়াবেটিস, এই রোগটা শুধুমাত্র সুগারের জন্যও আসে না। সুগার অ্যাটাক করার ফলে অনেক সময় ব্রেন টিউমার, ক্যান্সার জাতীয় থেকেও এই খিঁচুনি ভাবটা আসে। প্যানক্রাইটিসের নানান সমস্যা থেকেও এই খিঁচুনি ভাবটা চলে আসে। অর্থাৎ সুগার কন্ট্রোলে নিয়মিত এক্সারসাইজ এবং ডায়েটটা অতি ভীষণভাবে প্রয়োজন এবং দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রিত একটা জীবনযাপন প্রয়োজন। যারা নিয়ন্ত্রিত জীবনযাপন করেন তারা কখনোই সুগারে আক্রান্ত হন না। অনিয়ন্ত্রিত জীবনযাপনে সুগারের একমাত্র কারণ। আমার ওই আত্মীয় স্ট্রোক হলো, তারপর মাথার টিউমার ধরা পড়ল, ব্রেন টিউমার অপারেশনও পর্যন্ত করল, কিন্তু এখনও তার এক এক সময় মারাত্মক খারাপ অবস্থায় পরিণত হয়। হঠাৎ করে তার জ্ঞান শূন্য হয়ে যায়, শরীরে খিঁচুনি ভাব চলে আসে, তাকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যেতে হয়। আজ সে বিছানা শয্যা, শুধু দুটো খাবার খায় আর ইনসুলিন নেয় আর ঘরে বসে থাকে। তাই এই মারাত্মক রোগ সুগারের হাত থেকে বাঁচার জন্য আমরা সবাই নিয়ন্ত্রিত জীবনযাপন করব, এই মানসিকতা নিয়ে আমাদের চলতে হবে। নইলে পরবর্তী সময় একবার যদি সুগার ধমনির মধ্যে প্রবেশ করে, ধমনির অসুখে পরিণত হয়,
তাহলে কিন্তু সারা জীবনের জন্য আর কোনো রেহাই নেই। নমস্কার, এইটুখানি সুগার নিয়ে একটুখানি বললাম, আর বেশি কিছু বলতে চাই না, কারণ আমি ডাক্তার নই। আমি যেটুখানি দেখেছি আমার সামনে অসুস্থ রোগী মানুষটাকে, সেইটুখানি নিয়ে বললাম। নমস্কার।